সারাদিন মহিলাদের নানান রকমের কাজকর্ম থাকে। সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে। সেই কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আর বুদ্ধি দিয়ে কাজগুলো করলে সময় আর শ্রম আমরা বাঁচাতে পারবো। টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সহজ করে গুছিয়ে নিলে আমাদের মাসিক খরচ বেশ কিছুটা কমবে, সাথে পরিশ্রমও কমবে। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসেই। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, মৌসুমী ফল কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু ডালিম খাওয়া যে আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এটা তো ভালো লাগে ঠিকই, কিন্তু এই ছোট ছোট দানাগুলো এই ডালিম থেকে ছাড়াতে কিন্তু অনেকটা বেশি সময় চলে যায়, যার জন্য খাওয়ার ইচ্ছে থাকলেও আমাদের উপায় থাকে না। আবার অনেক সময় হয় হাত দিয়ে এভাবে ছাড়াতে গেলে ডালিমের মধ্যে যে আয়রনটা রয়েছে, সেই আয়রনের জন্য কিন্তু আমাদের হাতেও কালো একটা দাগ পড়ে যায়, যেটা কিনা একেবারেই আমাদের ভালো লাগে না দেখতে। আর এই কষের দাগটা কোনোভাবেই উঠতে চায় না 2 থেকে 3 দিনের আগে। তো কিভাবে আমরা ডালিম ছাড়িয়ে নিতে পারবো যাতে সময়টা কম লাগে আর সাথে হাতেও কোনো রকম দাগ না লাগে, আর খুব সুন্দর মতো যেন ডালিমটা ছাড়িয়ে নিতে পারি। তো তার জন্য প্রথমে কি করে নিতে হবে, এরকম 4 টুকরো সাইড দিয়ে কেটে নিতে হবে। এটা যখন আমি দোকান থেকে কিনেছি তখনই এই 4 টুকরো করে কাটা ছিল, এই জন্য আর কাটলাম না। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে একটু বাটি টাইপের হাতা বা চামচগুলো হয়, এইগুলো। তারপর কি করতে হবে, এরকম ডালিমের উল্টো দিকের বা খোসাটার ওপর এরকম হালকা হালকা করে এই হাতাটা দিয়ে হালকা হালকা এরকম প্রেস করলেই কিন্তু দেখা যাবে যে ডালিম থেকে সমস্ত দানাগুলো এরকম ছাড়ানো হয়ে যাচ্ছে, যার জন্য কোনো রকম হাত লাগিয়ে সময় নষ্ট করে ডালিমের দানাগুলো ছাড়ানোর প্রয়োজন নেই, আর হাত কালো হওয়ারও ব্যাপার নেই। দেখতে পাচ্ছ অনেক সহজে কিন্তু এগুলোকে ছাড়িয়ে নেওয়া সম্ভব হয়েছে। এরপর আরো একটা পদ্ধতি, এই যে 4 টুকরো করে নেওয়া হয়েছে, এইভাবে কিন্তু তোমরা আলাদা আলাদা টুকরোগুলোকে আলাদা আলাদা ভাবেও কিন্তু ছাড়িয়ে নিতে পারো। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের ফুড কন্টেনারের যে ঢাকনাগুলো হয়, এই ঢাকনাগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই। কেন ফেলে দিই? অনেক সময় দেখা যায় যে টিফিন বক্সটা হারিয়ে গেল বা ভেঙে গেল, বা অনেক সময় ঢাকনাগুলোও কিন্তু এরকম ফেটে গিয়ে থাকে। তো সেগুলো কিন্তু আর আমরা কন্টেনারের সাথে আটকাতে পারি না। তখন কিন্তু এগুলোকে আমাদের ফেলেই দিতে হয়। কিন্তু এইগুলো ফেলে দেওয়ার আগেও কিন্তু আমরা ছোট্ট একটা কাজে ব্যবহার করে নিতে পারবো। বন্ধুরা, এই ধরনের ছোট ছোট পাত্রের মধ্যে কিন্তু অনেক সময় হয় কোনো রান্না করার তরকারি বা অন্যান্য জিনিস কিন্তু আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি। তো এই কন্টেনারগুলো যদি আমরা ঢাকা দিতে যাই, তখন সেক্ষেত্রে দেখা যায় অনেক বড় একটা প্লেট দিয়ে আমরা ঢাকা দিতে গেলাম, আর তার ফলে ফ্রিজে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই বাটিটার তুলনায় এই প্লেটের ঢাকনাটা কিন্তু অনেক বেশি বড়, যার ফলে জায়গাটা অনেকটা নষ্ট হয়ে গেল। তো আমরা এই ফুড কন্টেনারের ঢাকনাগুলো ফেলে দেওয়ার আগে যদি এইভাবে ব্যবহার করে নিতে পারি, তাহলে অনেকটা জায়গা কিন্তু সেভ হবে। আর এগুলোকে আমরা ব্যবহারও করতে পারবো। এর জন্য এই ঢাকনাগুলোর ওপর ডবল টেপ গাম দিয়ে আটকে নিয়েছি এই ধরনের জলের বোতলের ঢাকনা। অনেক সময় জলের বোতলের ঢাকনাগুলো এক্সট্রা থাকে। তো এই জলের বোতলের ঢাকনাগুলোকে এইভাবে ডবল টেপ গামের সাহায্যে যদি আটকে নিই, সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। এরপর বন্ধুরা, এই ধরনের ছোট ছোট পাত্রের মধ্যে খাবার রেখে যদি এই ঢাকনাগুলোকে এইরকম হাতল সিস্টেমে আমরা করে নিতে পারি, তাহলে এই ঢাকনাগুলো যেরকম ফেলে না দিয়ে কাজে ব্যবহার করতে পারলাম, আর ফ্রিজে এই ঢাকনাগুলো দিয়ে বাটি চেপে যদি আমরা খাবার রাখতে পারি, সেক্ষেত্রে জায়গাটাও কিন্তু অনেক কম লাগছে। আর এগুলোকে না ফেলে দিয়ে বুদ্ধি খাটিয়ে কিন্তু রিইউজও করতে পারলাম, যার জন্য আমাদের কিন্তু কোনো রকম পয়সা খরচাও হলো না, আর ফ্রিজের জায়গাটাও কিন্তু নষ্ট হলো না। তো আশা করছি টিপসটা ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন প্রেসার কুকারে বা এমনি কোনো কিছু সেদ্ধ করতে বসাই, বিশেষ করে যেরকম আলু সেদ্ধ, তখন আলুটা সেদ্ধ করার সাথে সাথে হয়তো দেখা গেল আমাদের আলুর পরোটা বানাতে হবে বা আলু সেদ্ধ আমরা ভাত দিয়ে খাবো, সেক্ষেত্রে কিন্তু আলুটা মাখার দরকার পড়ে। আর এত গরম থাকে এই আলুটা, যে আমরা কিন্তু এত গরমের মধ্যে আলুটাকে হাত দিয়ে মাখতেও পারি না। তো দেখো এখানে কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কিভাবে মাখবো? অনেক তাড়াতাড়ি হাত না লাগিয়ে জন্য রইল একটা ছোট্ট টিপস। এইভাবে গরম আলু সেদ্ধ কিন্তু আমরা অনেক সহজে সাহায্য ছাড়াই মেখে নিতে পারবো। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের যে লুচি বা পাঁপড় ভাজার জন্য আমরা ঝাঁঝরিগুলো ব্যবহার করি, এই ঝাঁঝরি হাতাগুলো। এরপরে এই আলুগুলোকে যদি এই ঝাঁঝরির মধ্যে আমরা এইভাবে গ্রেট করে নিই, সেক্ষেত্রে কিন্তু অনেক সহজে আলুগুলো মাখা হয়ে যাবে। সুন্দর মতো গ্রেট করার মতোই কিন্তু আলুগুলো একদম মাখা হয়ে যাবে। আর যদি হাতে প্রচুর পরিমাণে গরম লাগে, সেক্ষেত্রে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে গেঁথে নিয়ে তারপর যদি আমরা এইভাবে মেখে নিই, সেক্ষেত্রে হাত লাগানো ছাড়াই সুন্দর মতো গরম আলু সেদ্ধ কিন্তু আমরা মেখে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো কিন্তু আলুগুলো কোরানো হয়ে গেছে। আর এই আলুগুলোকে দেখে মনেই হচ্ছে না যে এগুলো হাত ছাড়া মাখা হয়েছে। তো আশা করছি গরম আলু সেদ্ধ মাখার সময় অবশ্যই এই টিপসটা ব্যবহার করতে পারো। শুধুমাত্র আলু না, যেকোনো ধরনের সবজি কিভাবে মাখা সম্ভব, আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপস। ধরো আমরা অনেকেই আছি চা খেতে ভীষণই পছন্দ করি, যেরকম বাইরে সেরকম ঘরে। কিন্তু যখন আমরা কোথাও বাইরে ঘুরতে যাই, তখন কিন্তু এই চায়ের নেশাটা থেকেই যায়। আর এই চায়ের নেশাটা ঠিকঠাক মতো না পূরণ করতে পারলে কিন্তু আমাদের অনেকেরই হয় মাথার যন্ত্রণা করে বা অস্বস্তিতে পড়তে হয়। তো তার জন্য কি করি, আমরা সবসময়ের জন্য কিন্তু একটা ইলেকট্রিক কেটেল ক্যারি করি। তো বাইরে যেখানেই ঘুরতে যাবো, চা করাটা কিন্তু খুব একটা মুশকিলের কাজ হয় না।
কিন্তু চা করার জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো লাগে দুধ, চিনি, চা পাতা, বিশেষ করে আমরা বাইরে যখন ঘুরতে যাই তখন গুঁড়ো দুধটাই ব্যবহার করি। কেননা লিকুইড দুধ নিলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে দেখে এই সমস্ত জিনিসগুলো ক্যারি করি। কিন্তু এই সমস্ত জিনিসগুলো ক্যারি করতে গেলেও দেখা যায় বেশ খানিকটা আমাদের কিন্তু হ্যাপাজার্ড এর মধ্যে পড়তে হয়। কেননা এর যে বড়, বড় কন্টেনার গুলো বা প্যাকেটই হোক না কেন আলাদা, আলাদা করে নিতে গেলে হয়তো একটা ভুলে গেলাম, একটা নিলাম। এরকম অসুবিধার মধ্যে পড়ি। তো এর জন্য একটা ছোট্ট টিপস, একটা এখানে পাত্রের মধ্যে আমরা পরিমাণ মতো চা, দুধ, চিনি নিজেদের পরিমাণ মতো চামচে মেপে নিয়ে নেব। তো এখানে আমি ২ চামচ পরিমাণ গুঁড়ো দুধ, চিনি পরিমাণ মতো আর চা পাতা পরিমাণ মতো দিয়ে সমস্ত কিছু মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার এই মিশ্রণটাকে কি করব, একটা যদি ছোট কন্টেনারের মধ্যে ভরে এরপর সেটাকে আমরা ক্যারি করি সেক্ষেত্রে কিন্তু একটা কৌটোর মধ্যেই যেমন সমস্ত কিছু ভরে নিলাম, সাথে গরম জল করার পর এখান থেকে পরিমাণ মতো ১ চামচ কি ২ চামচ দিলেই কিন্তু আমাদের চা তৈরি হয়ে যাবে। চায়ের জন্য আলাদা, আলাদা সরঞ্জাম আমাদের নিতে হবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু কম বেশি আরশোলা বা তেলেপোকা দেখতে পাওয়া যায়। খাবারের সরঞ্জাম থাকা জায়গায় তো এদের বসবাস থাকেই। কিন্তু বিশেষ করে যেই সমস্ত জায়গাগুলো ধরো গ্যাসের পাশে বা তার পাশাপাশি যেই কাউন্টার গুলোতে আমরা চায়ের কাপ, প্লেট বা কোনো টিফিন বক্স বা কোনো বাসনপত্র যদি এইভাবে রেখে দিই সেক্ষেত্রে যদি আরশোলারা এর ওপর দিয়ে হাঁটাচলা করে তাতে কিন্তু আমাদের খাটনিটা ডবল হয়ে যায়। যে সমস্ত জিনিস কিন্তু আমাদের আবারও ঘষে মেজে পরিষ্কার করতে হয়। কেননা আরশোলার কারণে নানান রকম রোগ হয় আমরা প্রত্যেকেই জানি। কিন্তু কতবার এই কাজটা করা সম্ভব? বিশেষ করে আমরা প্রত্যেকদিন তো মোছামুছি করেই নিই। আর যখন আমরা কোথাও ঘুরতে যাবো, সেই ঘুরে আসার পর বেশ কিছুদিনের জন্য যখন বাড়িতে থাকবো না, তখন কিন্তু এসে দেখা যায় রান্নাঘরের অবস্থা আরো খারাপ। তাই যখনই আমরা অনেকদিনের জন্য বাড়ির বাইরে বেরোবো, এই ছোট্ট টিপসটা কিন্তু ফলো করতে হবে। নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। তোমরা তোমাদের প্রয়োজন মতো ২ ৩ টে শুকনো লঙ্কা এইভাবে গ্যাস বার্নারের উপর দিয়ে তারপর বেশ খানিকটা জ্বালিয়ে দেবে। তো জ্বালিয়ে দেওয়ার পর যখন লঙ্কাটা পুড়ে যাবে তখন কি করতে হবে? গ্যাসের কোনা-কানাচি গ্যাস কাউন্টারের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো রয়েছে কোনো বাসনপত্র হোক বা কোনো মসলার কন্টেনার হোক সেই সমস্ত জায়গায় এই লঙ্কাটা যদি আমরা ভেঙে, ভেঙে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম আরশোলা আর রান্নাঘরে আসবে না। অবশ্যই রান্নাঘরের জানলা দরজাটা দিয়ে যেতে হবে। এই শুকনো লঙ্কা পোড়ানোর একটা ঝাঁঝালো গন্ধ যতদিন রান্নাঘরের মধ্যে থাকবে ততদিন কিন্তু কোনো রকম আরশোলা, কোনো রকম পোকামাকড় কিন্তু রান্নাঘরের আশেপাশে আর আসবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে লাইক, শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা এখন আমাদের যেকোনো বয়সেই কিন্তু হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, গোড়ালিতে ব্যথা, কাঁধে ব্যথা এগুলো হতেই পারে। তো আগে কিন্তু এগুলো একটা বয়সের পর গিয়ে হতো। এখন কোনো বয়স মানে না। যেকোনো বয়সেই যেকোনো ধরনের ব্যথা হতে পারে। এইসব ব্যথার জন্য আমরা চট করে ডাক্তার দেখাই না। চেষ্টা করি ঘরোয়া রেমেডি করে যদি সেগুলোকে সারানো যায়। তো আজকে সেইরকমই যেকোনো ব্যথার একটা সহজ রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা তেল আমি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা হাতা। তো তোমরা চাইলে তড়কা প্যান গুলোও ব্যবহার করতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি অলিভ অয়েল। তো তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো ২ কোয়া রসুন। রসুনটাকে যদি একটু থেতো করে দাও বা গ্রেট করে দাও সেটাও হবে। আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি। আর দিয়ে দেবো কর্পূর। কর্পূর কিন্তু যেকোনো ধরনের ব্যথা উপশমের ক্ষেত্রে কাজ করে। রসুন যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি। খুব সামান্য পরিমাণে একটুখানি কর্পূর গুঁড়ো করে নিলাম। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এটাকে হালকা গরম করে নেবো। খুব বেশি গ্যাসের আঁচ বাড়িয়ে গরম করলে কিন্তু তেলটা পুড়ে যাবে। গরম হয়ে গেলে আমরা কোথায় ব্যবহার করব? একটা চামচের মধ্যে এই তেলটাকে নিয়ে আমরা পায়ের তালুর মধ্যে ব্যবহার করব। হ্যাঁ, তোমরা হয়তো বলবে ব্যথা হয়েছে হাঁটুতে বা পায়ের অন্য কোথাও, তাহলে কেন আমরা পায়ের তালুতে ব্যবহার করব? বন্ধুরা আমাদের পাটা কিন্তু হাঁটতে চলতে খুব বেশি দরকার পড়ে। আর পা কিন্তু আমাদের সারা শরীরের ভার বহন করে। তাই পায়ের মধ্যে যদি আমরা হাঁটু ব্যথা বা পা রিলেটেড কোনো ব্যথার অয়েল ম্যাসাজটা পায়ের তালুতে করতে পারি তাহলে কিন্তু সেইখানের ব্যথাটা অনেক তাড়াতাড়ি কাজ করবে। তালুর মধ্যে ভালো মতো আমরা হাতের চেটো দিয়ে যদি ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ম্যাসাজ করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি রিলিফ পাওয়া যায়। একটা চামচ হোক বা চাবি হোক এই ধরনের শক্ত কিছু দিয়ে পায়ের তালুতে ভালো করে এইভাবে একটু কাজ করে নিতে হবে। তার ফলে কি হবে আমাদের সারা পায়ের মধ্যে যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। রক্ত সঞ্চালন কোথাও যদি জমাট বেঁধে যায় সেটা অনেক ফ্লুইডটা অনেক তরল হয়ে যাবে। আর আমাদের হাঁটুর বা পায়ের যেকোনো ধরনের ব্যথায় কিন্তু এই টোটকাটা অনেক বেশি কার্যকরী। তাই কোনো ডাক্তার বা কোনো মেডিসিন খাওয়ার আগে তোমরা যদি এই টিপসটা একবার ফলো করো, এইভাবে তেল মাসাজ করে চামচের সাহায্যে এই প্রসেস
প্রসেসটা করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরাই ফলাফল পাবে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, প্রত্যেকদিন কিন্তু ১ থেকে ২ বার আমাদের ভাত করতে হয়। কিন্তু ভাত করতে গিয়ে কিন্তু অনেকটা গ্যাস আমাদের খরচা হয়। আবার রুটি করতে গেলেও আলাদা করে গ্যাস খরচা হয়। তাই এবার থেকে যদি ভাত আর রুটি আমরা একসাথে করে নিই কেমন হয়? তাহলে কিন্তু গ্যাস খরচাটা বেশ খানিকটা কমাতে পারি। শুনলে অবাক হচ্ছ তো, ভাত আর রুটি কিভাবে একসাথে করব? হ্যাঁ বন্ধুরা, এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত। আর ভাত হওয়ার সময় কিন্তু আমরা উপরে একটা ঢাকনা দিয়ে রাখি, যাতে ভাতটা অনেক তাড়াতাড়ি জলটা ফুটে গিয়ে ভাতটা রান্না হয়ে যায়। তো সেই রকমই ভাতের ওপরে যে একটা ঢাকনা দিয়ে রেখেছি, এই ঢাকনাটার ওপরেই কিন্তু আমরা রুটি করে নেব। এরপর কি করব, রুটি যে বেলে রেখেছিলাম সেই রুটিটাকে এই ভাতের ঢাকনার ওপর রেখে দেবো। তো দেখতে পাচ্ছ সাইডটা কিন্তু হয়ে এসছে। এক পিঠ হয়ে আসলে কিন্তু সাইডটা এরকম আলগা হয়ে যাবে। যখনই এক পিঠ হয়ে যাবে তারপর আরেক পিঠ এরকম উল্টে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক যেরকম ভাবে তাওয়ার মধ্যে আমরা রুটি করি, আরেক দিক কিন্তু ঠিক সেরকম ভাবেই রুটিগুলো সেঁকা হয়ে যাচ্ছে। তারপর একটা কাপড়ের সাহায্যে এরকম ভাবে হালকা হালকা চাপ দিয়ে দিয়ে কিন্তু ভালো করে একটু সেঁকে নিতে হবে, ঠিক যেরকম ভাবে আমরা তাওয়ার মধ্যে সেঁকে নিই। একটা একটা করে করলে সম্ভব হয় ভালো। আর যদি তোমাদের কাছে অনেক বেশি রুটি করতে হয় বা হাতে কম সময় থাকে, সেক্ষেত্রে কিন্তু ধরো ২-৩টে রুটিও একসাথে একই রকম ভাবে ছেঁকে নিতে পারো। এবার রুটিটাকে বার্নারের ওপর দিয়ে কি করব, রুটিটাকে পুড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি রুটি করে নিই তাহলে সুন্দর মতো যেরকম রুটি করাও হয়ে যাবে, আর আমরা একসাথে ভাত আর রুটি দুটোই একসাথে করে ফেলতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর মতো কিন্তু ফুলকো ফুলকো রুটি আমার তৈরি হয়ে যাচ্ছে। যার জন্য আলাদা করে গ্যাস খরচা যেরকম লাগবে না, সাথে কিন্তু বেঁচে যাবে অনেকটা গ্যাসও আর আমাদের সময়ও। তো এইভাবে যদি আমরা প্রত্যেকদিন কিছুটা করে হলেও গ্যাস সাশ্রয় করতে পারি ভাতের ঢাকনার উপর রেখে রেখে, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো রুটি করা হয়ে যাবে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।